ভারতের দাদাগিরি জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে তিনি আরও বলেন, যখন ইচ্ছা পানি বন্ধ, সীমান্তে মানুষ হত্যা, চাল পেঁয়াজ বন্ধ করে দেয়া এসব আর চলবে না। এ সময় জামায়াতে ইসলামীকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভালো হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পদ্মাসহ বাংলাদেশ ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে 2 সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে চলছে নানা কর্মসূচি। এর ধারাবাহিকতায় শনিবার আয়োজন করা হয় গণসমাবেশের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে গণসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। এ সময় ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালো হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার কথা বলেন তিনি। পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপর দাদাগিরি বন্ধ করা। গণসমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন মির্জা ফখরুল। পাশাপাশি প্রার্থীদের জন্য ভোট চান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি বিএনপির। তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন, বিএনপি ক্ষমতায় গেলে অনিশ্চিত হয়ে পড়তে পারে উচ্চকক্ষে পিআর। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের নতুন করে ভাবার সুযোগ থাকবে। তাই বিষয়টি নির্ভর করছে বিজয়ী দলের সদিচ্ছার উপর। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনা শেষে 17 অক্টোবর স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদ। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোটের দিনক্ষণ সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। গণভোটের 4টি বিষয়ে একটিতে বলা হয়, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ গঠিত হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। এতে আপত্তি আছে বিএনপির। শুধু উচ্চকক্ষ গঠিত হবে, 100 সদস্য নিয়ে গঠিত হবে, কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে। যারা ভিন্নমত এবং নোট অফ ডিসিশন দিয়েছেন তারা যদি নির্বাচনী ইশতেহারে, দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক মনে করেন, বিএনপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষে পিআর অনিশ্চিত হয়ে পড়বে। না যদি জয়যুক্ত হয়, তাহলে তো সেটা আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের অভ্যুত্থানকারী রাজনৈতিক দল, জনগণ, জুলাই সনদ, গণভোট, এটা তো একটা বড় একটা রাজনৈতিক বিপর্যয়। বিএনপি আগামী পার্লামেন্টে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের তো আগেই তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে তারা পিআরে যেতেও পারেন, নাও যেতে পারেন। বিশ্লেষকরা মনে করেন, এখন যেভাবে গণভোটের আয়োজন, সেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা নেই। তবে 1/3 আসনে জয়ী দলের কাছে নতুন করে ভাববার সুযোগ থাকবে। এখন যেই শর্ত দিয়ে ইলেকশনের আয়োজন করা হয়েছে, এতে কিন্তু নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নাই। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বলার জন্য যে কোনো একটা দলকে কমপক্ষে 50% +1 এই ফর্মুলায় জিততে হবে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সামাজিক চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে জয়ী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছার উপর, বলছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটের ফল বাধ্যতামূলক করার ঘোষণা যারা মানতে পারছেন না, তারা জনরায় উপেক্ষা করছেন বলে মন্তব্য এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের। শনিবার এক সেমিনারে তিনি আরও বলেন, সরকারকে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দ্রুত দূর করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আখতার হোসেন।
শনিবার রাজধানীর ফার্মগেটে জাতীয় নাগরিক পার্টির কৃষক শাখার এই সেমিনার। এনসিপি নেত্রী সামান্তা শারমিন মনে করেন, রাজনীতিতে এমন পরিবর্তন আনতে হবে যাতে সংসদে যেতে পারবেন কৃষকরাও। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। কৃষি পণ্যের ন্যায্য দাম আর সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি করছে বড় দুই দল, এমন অভিযোগ আক্তার হোসেনের। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম, অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না, সেটাকে তারা গৌণ করে ফেলছেন। গণভোটের জনরায় উপেক্ষা করা রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক দলের অনৈক্য অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বাধা বলেও মনে করেন এনসিপি নেতারা। সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2014-18-24 মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল 9টায় খুলনার 0 পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন শেষে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। সেই সাথে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ নিয়েছে দেশের মানুষ। জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিগত সব শাসনামলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে, তবে ক্ষুধা দারিদ্র্য দূর হয়নি, অন্ন বস্ত্র বাসস্থানেরও ব্যবস্থা করা হয়নি। মিয়া গোলাম পরোয়ার বলেন, মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি সম্ভব নয়, এটাই প্রমাণিত। এ কারণে আগামীতে কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14-18-24 মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ। ব্যবহার করতে পারবে না। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ 6 দফা দাবিতে মহাসম্মেলন করে আন্তর্জাতিক খতমে নবুয়ত। অংশগ্রহণ করেন সর্বস্তরের উলামা ইকরাম ও ইসলামী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দাবির প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আগতরা। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের ইসলামী বক্তারা। একাত্মতা প্রকাশ করে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষার দাবি জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকার পদক্ষেপ না নিলে পরবর্তী আন্দোলন হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরাসরি উদ্যোগের কাছে দাবি থাকবে। দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। মহাসমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে
গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দাবি আদায় না হলে আগামী বছর কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমানের থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িটি। বাড়ির ভেতরে এবং বাইরে নতুন রং করা সহ চলছে সংস্কার কাজ। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় তো চলে এসছে, মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক রহমান। বাড়ির ভেতরে বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনী, ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি। যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল, মোটামুটি 6 মাস আগে তারা ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এই বাড়িতে উঠতে পারেন এবং সেই লক্ষণেই বাড়িটাকে যে নির্মাণ বা সংস্কার করা হয়েছে। 1.5 বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। 3 বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট। সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক মতো করে পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়ার হাতে। যে এই বাড়িটিতে জনাব তারেক রহমান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি থাকবেন। যখনই সময় হবে, উনি নিজে মুখে বলছেন যে হি উইল লিড দ্য ইলেকশন, এবং তাকে ইলেকশন লিড করতে হলে তফসিল ঘোষণা হলে তাকে তো আসতেই হবে। তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 নভেম্বর শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রায় ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগেই লটারির মাধ্যমে প্রশাসন আবারও ঢেলে সাজানো হবে। নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ প্রস্তুতি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। আগামী নির্বাচনে বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। শনিবার বিকেলে খুলনা পুলিশ লাইনে এসব কথা বলেন তিনি। পুলিশ সদস্যরা যাতে বিগত 3 নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায় সেজন্য তাদের নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি। যারা নির্বাচন পণ্ডের চেষ্টা করছে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত ও দমন করার হুঁশিয়ারি দেন আইজিপি। বলেন, আগের মতো ক্রসফায়ারের মাধ্যমে পুলিশ কাউকে দমন করতে চায় না। 5 আগস্টের পর পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত চার্জশিট দেয়া হবে। পলাতকদের গ্রেপ্তারে কাজ করার পাশাপাশি যেসব নির্দোষ লোকজনকে জড়ানো হয়েছে তাদের বাদ দেওয়ার আশ্বাস দেন তিনি। পরিশুদ্ধ করা সম্ভব না, এরকম লোকদের, বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে সেটা আমরা যখন ডিপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখব। সাবেক স্ত্রীর দায়ের করা হত্যা চেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের ঘণ্টা কয়েক পরে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান উভয় পক্ষের শুনানি শেষে 200 টাকা মুচলেকায় হিরো আলমকে জামিনের আদেশ দেয়। এর আগে দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি মামলার বাদী রিয়ামণি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্যের সূত্র ধরে রিয়ামণিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের হয়ে যান হিরো আলম। পরে গত 21 জুন মীমাংসার জন্য রিয়ামণির বাসায় জড়ো হয় হিরো আলম। এ সময় হিরো আলম সহ 10 থেকে 12 জন বাদীর বাসায় প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে বলে অভিযোগ রিয়ামণির। ওই ঘটনায় গত 23 জুন হাতিরঝিল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন রিয়ামণি। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।